এই মুজাফফরের অতীতটা একটু ঘেটে আসেন। মানে ৪৫ বছর পরে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো এই ৪৫ বছরের ওনার যদি বিচরণ ছিল কোথায় না কোথায়, এগুলো যদি একটু খোঁজ খবর নেওয়া যায়, তাহলে কিন্তু আসলে মানে তাকে কে প্রোটেক্ট করেছে, তিনি দিন কোথায় ছিলেন, তিনি তো একজন তিনি এই পলাতক থাকা অবস্থায় তিনি একজন রাষ্ট্রদূতের সাথে পর্যন্ত কথা বলেছেন, ব্যাংককে সাক্ষাৎকার দিয়েছেন, রাষ্ট্রদূত তার সাথে সাক্ষাৎকার দিয়েছিল। তো মানে এবং সেই রাষ্ট্রদূত কিন্তু আর্মির একজন মেজর জেনারেল, বা তখনকার কোন পদে ছিলেন আমি জানি না, তিনি হলেন মেজর জেনারেল মনিরুল হোসেন চৌধুরী। তিনি তার এক জেনারেলের নীরব সাক্ষী এরকম একটা পুস্তক রচনা করেছিলেন। সেখানে কিন্তু তিনি লিখেছেন যে তিনি রাষ্ট্রদূত থাকাকালীন এই পলাতক মুজাফফর এবং পলাতক খালেদ, যিনি 93 সালে মারা গেছেন, তাতে দুজনের সাথে কথা বলেছেন। সেই কথার উপর ভিত্তি করে তিনি কিন্তু তার এই বইটার মধ্যে অনেক তথ্য দিয়েছেন। সো এই প্রশ্নটা, এই জিনিসটা সামনে আসে, মেজর মুজাফফর আসলে পলাতক থাকলেও কি রাষ্ট্রের সহযোগিতায় পলাতক ছিলেন? তার মানে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রাষ্ট্রদূতের সাথে তারা কিভাবে সাক্ষাৎ করলো? কারণ তারা পলাতক। খালেদ ছিলেন ব্যাংককে পলাতক, আর মুজাফফর ছিলেন ভারতে পলাতক। মুজাফফর ভারত থেকে ব্যাংককে গিয়ে আমাদের রাষ্ট্রদূত, তখন রাষ্ট্রদূত ছিলেন মনিরুল হোসেন চৌধুরী বীর বিক্রম। এবং এই যেটা মানে হয় যে মনিরুল হোসেন চৌধুরী যেটা ছিলেন, উনি তখন কত সাল থেকে কত সাল ছিলেন দেখেন, 1989 থেকে 1993 সাল পর্যন্ত উনি থাইল্যান্ডে রাষ্ট্রদূত ছিলেন। তো ভেরি মাচ, জিয়া রহমান মারা গেছেন 1981-তে। তার মানে 8 বছরের বা 9 বছরের মাথায় কিন্তু আমাদের রাষ্ট্র নিযুক্ত রাষ্ট্রদূতের সাথে কিন্তু এই পলাতক আসামি খুনের, মানে প্রেসিডেন্ট খুনের আসামি কিন্তু দেখা করেছিল। কোন ক্ষমতা বলে দেখা করেছেন, বা কোন ক্ষমতা বলে মনিরুল হোসেন তাদের সাথে কথা বলেছেন, বা কারণ দ্বারা নির্দেশিত হয়ে কথা বলেছেন কিনা মনিরুল হোসেন, তার একটা এক জেনারেল স্মৃতিকথা, তার এক জেনারেল নীরব সাক্ষী স্বাধীনতার প্রথম দশক বইটা তিনি উল্লেখ করেন যে এই অ্যারেঞ্জমেন্টটা কেন হয়েছিল, কি হয়েছিল, কেন মুজাফফরের সাথে আরো কথা বলতে হয়েছে। তিনি তখন সার্ভিং আর্মি অফিসার প্লাস রাষ্ট্রদূত, রাষ্ট্রের একজন রাষ্ট্রপতিকে খুনের দায়ে অভিযুক্তের সাথে আমাদের রাষ্ট্রদূত বৈঠক করেছে। সেটা আবার পুস্তকে লেখাও হয়েছে, ছাপাও হয়েছে। তারপরে কিন্তু আমাদের রাষ্ট্র কিন্তু নড়ে নেই, রাষ্ট্র কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। মুজাফফর একদিন কোথায় ছিলেন এই প্রশ্নটাও আসছে, কারণ মুজাফফর ইয়েভাবে ছিলেন ভারতে, উনি থাকতেন ভারতে। ভারতে উনি কবে দেশে আসছেন এটা কিন্তু ক্লিয়ার না। তারপর আরো কতগুলো জিনিস আসছে যে ওনাকে যখন আর্মির কাছে সারেন্ডার করা হয়, আর্মির কাছে দেওয়া হয়, তখন প্রত্যর্পণ বা আর্মির কাছে হেফাজতে দেওয়া হয়, তখন তাকে তার স্ট্যাটাস সম্পর্কে লিখছে পলাতক আসামি এবং অবসরপ্রাপ্ত মেজর। জিয়া হত্যাকাণ্ডের সাথে, প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজন আর্মি থেকে স্বাভাবিক নিয়মে অবসরপ্রাপ্ত হয়েছেন, কারণ অস্বাভাবিক না? একজন খুনি হিসেবে যাকে করা হচ্ছে, প্রজেক্টেড করা হচ্ছে, যাকে এখন ধরতে, তিনি কিন্তু অবসরপ্রাপ্ত, চাকরিচ্যুত না, বরখাস্ত না, মানে এমন কোনো শব্দ না, অবসরপ্রাপ্ত মেজর। তাহলে অবসরপ্রাপ্ত মেজর উনি আর্মি থেকে কিভাবে স্বাভাবিক অবসরে গেলেন? কোন হিসাবে, কোন নেগোসিয়েশনে উনি মনিরুল হোসেন চৌধুরী বীর বিক্রমের সাথে দেখা করেছেন? কোন নেগোসিয়েশনের জন্য মনিরুল হোসেন চৌধুরী বীর বিক্রম তার সাক্ষাৎকার যাবে? সেই সাক্ষাৎকারের কথা ওই দুই খালেদ এবং মুজাফফরের সাথে তার সাক্ষাতের কথা তার পুস্তকেও লিখেছেন। কেউ কিন্তু এই মনিরুল হোসেন চৌধুরীকে জিজ্ঞাসা করে নাই, বা রাষ্ট্র জিজ্ঞেস করে নাই, আজকে কিন্তু তাকে আসামি হিসেবে নেওয়া হলো। যদি এই আসামি জীবিতই আছে এবং তার পুস্তকে ছাপা হয়েছে, তারপর মনিরুল হোসেন চৌধুরীকে কিন্তু রাষ্ট্র জিজ্ঞাসা করে নাই যে জিয়াউর রহমানের খুনির সাথে আপনি কথা বলেছেন, খুনের সাথে জড়িত বলে সন্দেহ একজন সাথে আপনি কথা বলেছেন, দুইজনের সাথে কথা, একজন মারা গেছে, কিন্তু রাষ্ট্র কথা বলে নাই। রাষ্ট্র ৪৫ বছর ধরে কিন্তু তার মানে নিশ্চুপ ছিল। এই মুজাফফর তার মতো করে বলা হচ্ছে এখন, তিনি ভারতেই থাকতেন, কিন্তু প্রতিনিয়ত অন্য পরিচয় দিয়ে যাওয়া আসা করতেন। এখন অনেক শোনা যাচ্ছে তাকে তার কোনো নিকট আত্মীয় ধরিয়ে দিয়েছে, এটাও বলা হচ্ছে। আবার এটাও বলা হচ্ছে যে তাকে ভারত তারেক রহমানকে উপঢৌকন দিয়েছে, এটাও বলা হচ্ছে। কোনটা যে সঠিক এখন পর্যন্ত কিন্তু সিনারিও আসে না, যতক্ষণ না পর্যন্ত এটা প্রকাশ হয়। কারণ তাকে আর্মির কাছে হস্তান্তর করা হচ্ছে, কারণ সেনা আইনে তার বিরুদ্ধে অভিযোগ আছে, এই জন্য তাকে আর্মিতে। তো সেনা আইনে যদি তার বিরুদ্ধে অভিযোগ থেকেই থাকে, তাহলে এই লোকটি অবসরপ্রাপ্ত কি করে হলেন? ওইটা সেটেল না হওয়া পর্যন্ত উনি কিভাবে অবসরপ্রাপ্ত হলেন? 18 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে সামরিক আদালত বিচার বসিয়ে 11 জন, খুব সম্ভবত 11 জন বা 13 জন সেনা কর্মকর্তাকে ফাঁসির দণ্ড, মৃত্যুদণ্ড দেওয়া হয়। 13 জন মৃত্যুদণ্ড, তার প্রত্যেকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এনাদের কি অন্য 5 জনকে বিভিন্ন মেয়াদে দেওয়া হয়েছে, কিন্তু মেজর খালেদ বা মেজর মুজাফফরের স্ট্যাটাসটা কি সেটা জানা যায় না। তাহলে মেজর খালেদ বা মুজাফফর আসলে কিসের সাথে জড়িত ছিলেন? কারণ ঘটনা প্রবাহ যদি আপনি অ্যান্থনি ম্যাসকারেনাসের যদি লিগেসি অফ ব্লাড
এই বইটা যদি আপনি পর্যালোচনা করেন, সেই বইটার মধ্যে কিন্তু ক্লিয়ার কাট আছে যে পরিষ্কার ঘটনাটা, মুজাফফর আহমেদ এবং মেজর লেফটেন্যান্ট মুসলিম মুজাফফর আহমেদ সেই দিন কিন্তু সার্কিট হাউসে ওই যে দলটা জিয়াউর রহমানের সার্কিট হাউসের উপর হামলা চালিয়েছিল তারা কিন্তু ওখানে ছিল। এমনকি এটাও সাক্ষাৎকারে মানে মানে অ্যান্থনি ম্যাসকারেসের বইতে বলা হচ্ছে যে তারা দুইজন জিয়াউর রহমানের একদম কাছে ছিলেন এবং মুজাফফর কাঁপতেছিলেন এবং মুজাফফর জিয়াউর রহমানকে বলছিলেন, স্যার কোনো অসুবিধা হবে না, কোনো ভয় পাবেন না। এরকম বাক্য বিনিময় হচ্ছে বলে ওই পুস্তকে অ্যান্থনি ম্যাসকারেসের লিগেসি অফ ব্লাড এর মধ্যে আছে, বাংলাদেশ লিগেসি অফ ব্লাড এই বইটাতে আছে। তার মানে একেবারে সামনে, এবং বলা হচ্ছে যে ওদের উপস্থিতিতেই লেফটেন্যান্ট কর্নেল মতিউর সরাসরি গুলি করে প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করে, সরাসরি ওখানে লেখা আছে। কিন্তু আবার ওখানে কিন্তু এটা আমার তার উনি সাক্ষী, চাক্ষুষ সাক্ষী, এবং এটা কিন্তু অ্যান্থনি ম্যাসকারেসের বইতে আছে। আবার একই সঙ্গে অ্যান্থনি ম্যাসকারেসের বইতে এটাও আছে যে তিনি দাবি করেছেন যে তিনি জানতেন না যে প্রেসিডেন্টকে হত্যা করা হবে, তার সামনে হঠাৎ করে এটা ঘটেছে। তার বক্তব্য, তিনি জানতেন যে প্রেসিডেন্টকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হবে এবং সেখানে প্রেসিডেন্ট এর কাছ থেকে কয়েকটি দাবি আদায় করা হবে। সে দাবিগুলো কি কি, সেই সময় যে বিরোধগুলো ছিল মঞ্জুর এবং মুক্তিযুদ্ধ অফিসারদের সাথে যে এরশাদের যে বিরোধ, এদের দাবি ছিল যে এরশাদ থেকে শুরু করে শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করাইতে হবে, এরশাদকে পদত্যাগ করাইতে হবে, এবং মুক্তিযুদ্ধ অফিসারদেরকে যে পার্বত্য চট্টগ্রাম সহ চিটং ডিভিশনের এইখানেই শুধুমাত্র সন্নিবেশিত করা হচ্ছে, এই জায়গার এইটা উড্র করতে হবে, তাদেরকে সব জায়গায় দায়িত্ব দিতে হবে এবং তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। এরকম কতগুলি দাবিতে প্রেসিডেন্টকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হবে এবং সেখানে প্রেসিডেন্টের কাছ থেকে এই দাবিগুলো আদায় করে নেওয়া হবে। এইটা মুজাফফর জানতেন। তার মানে দেখেন, মুজাফফর একাধারে বলছে তিনি জানতেন না যে প্রেসিডেন্টকে খুন করা হবে, কিন্তু প্রেসিডেন্টকে বেঁধে নিয়ে যাবে বা আটক করে নিয়ে যাওয়া হবে এই দাবি আদায়ের জন্য, সেটা জানতেন। আশ্চর্য ব্যাপার না, একজন মেজর যিনি সবকিছু জানেন কিন্তু সে জানেন না যে প্রেসিডেন্টকে খুন করা হবে। তিনি জানতেন প্রেসিডেন্ট ধরে নিয়ে যাওয়া মানেই তো হলো প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা। তো প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা আর খুন করার মধ্যে পার্থক্যটা কি? প্রেসিডেন্টের কাছে দাবি আদায় করে, জিম্মি করে যখন দাবি আদায় করবে, সেই প্রেসিডেন্ট কি আর ক্ষমতায় থাকতে পারতেন না, তো অন্য কেউ ক্ষমতায় আসতো। তো তার মানে এখানে কিন্তু একটা প্ল্যান ছিল যে না, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন ঘটবে। ওকে, এই মুজাফফর আবার কিন্তু বিভিন্ন অনুষ্ঠানেও ছিল, যেমন মঞ্জুর সাহেবের মিটিং এর মধ্যে যে মঞ্জুর সাহেব ওখানে যে মিটিং করেছেন যে বিপ্লবী পরিষদ, সে বিপ্লবী পরিষদের মিটিংও ছিল, তিনি তার উপস্থিতি সর্বত্র ছিল। এবং সবশেষ যখন যে অফিসাররা রিভোল্ট করেছিলেন মঞ্জুরের নেতৃত্বে, সেই অফিসাররা যখন সেনা ক্যান্টনমেন্ট থেকে চিটং ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে চলে যাচ্ছিলেন, সেই সাথেও কিন্তু ইয়ে ছিলেন, এই অফিসারদের সাথে কিন্তু এই ইয়ে ছিলেন, মুজাফফর ছিলেন। সেখানে কিন্তু ওই জায়গায় গোলাগুলিতে লেফটেন্যান্ট কর্নেল মতিউর মারা যায়, লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মারা যায়, আরো একজন মেজর মারা যায়, কিন্তু তিনি মুজাফফর নাকি পালিয়ে যেতে পারেন। কেমন যেন ক্লামজি না, যে সবাই নিহত হলো ওই এক জায়গাতে, শুধু মুজাফফর পালিয়ে যেতে পারলো। এবং মুজাফফর এবং খালেদ দুজনই পালালো এবং তারা পালিয়ে যেতে পারলো, পালিয়ে থাকলো। মানে যদি খালেদ বেঁচে থাকতেন তাহলে 45 বছর ধরে তারা পালিয়ে আছে। সবকিছু মিলায় মানে আপনি যদি আরো টাইম লাইন করে আপনি যদি ইয়ে করে নিয়ে আসেন, হিসাব করে নিয়ে আসেন যে এখানে কতগুলি এতজন মানুষকে সারা বাংলাদেশ থেকে এতজন সেনা অফিসারকে ধরতে পারলো, আটকাইতে পারলো, সবকিছু যারা যারা জড়িত ছিল, কারো চাকরিচ্যুত হলো, অনেক কিছু হলো, কিন্তু মেজর মুজাফফর আর খালেদকে কিন্তু ধরা গেল না। তারা পালিয়ে ভারত চলে গেলেন, ভারত থেকে একজন থাইল্যান্ড চলে গেলেন এবং তারা বহালতে বেঁধে গেলেন। এবং আমাদের রাষ্ট্রদূতের সাথে ওরা মিটিং করলেন, রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎকার দিলেন এবং সেদিনের ঘটনাবলী রাষ্ট্রদূতকে বললেন। যেই রাষ্ট্রদূতের বইটার মধ্যে আসলে আসল ঘটনাবলী কি সেটা কিন্তু নাই, শুধু একটা সাফাই, মুজাফফর এটা বলছেন, অমুক এটা বলছেন, সাফাই আছে, কিন্তু আসল ঘটনাটা কিন্তু রাষ্ট্রদূত এই পুস্তকটার মধ্যে প্রকাশ করে নাই। ঘটনাটা কি ছিল? মুজাফফর যে নিজের পক্ষে সাফাই গাইতেছে, এটার পক্ষে অ্যান্থনি ম্যাসকারেসের বইতেও কিন্তু এইটা সাফাই আছে। আপনি শুধু যে মুজাফফর এটা শুনেছে, মুজাফফর ওইটা শোনাচ্ছে, মুজাফফর কোনো কিছু ইনভলভ ছিল না। মুজাফফর কোনো কিছু ইনভলভ ছিল না, কিন্তু মুজাফফর তো মিটিং গুলোতে ছিল, মুজাফফর তো ঘটনাস্থলে ছিল। তাহলে মুজাফফর 45 বছর ধরে অধরা থাকলো কি করে, কারা রাখলো? তাহলে কি এই প্রশ্নগুলো এখন আসে না? যিনি ভারতে ছিলেন, এই যে কথাগুলো এখন আসছে যে ভারত তাকে উপঢৌকন হিসেবে পাঠিয়েছে তারেক রহমান কাছে, যাতে তারেক রহমানের সাথে ভারতের ইয়ে হয়। কিন্তু এত সস্তা ভারত হবে এটা আমার ধারণার বাইরে, কিন্তু আলোচনাগুলো কিন্তু এইভাবে আছে। উনি কি এত সহজে বাংলাদেশ এবং ভারতে আসা যাওয়া করতেন এবং কত সহজে বনানীর ডিওএইচএস এর মতো জায়গাতে উনি থাকতেন এবং নিজের নাম পরিচয় দিয়েই থাকতেন। আমি সেটার প্রমাণ হলো, দেখেন তিনি যে কনফিডেন্সের সাথে বাংলাদেশে এতদিন জোর আসা যাওয়া বা থাকা করতেন, তার প্রমাণটা হলো একেবারে দেখেন পুলিশের অ্যারেস্টের ইয়েটা, যে তাকে অবসরপ্রাপ্ত মেজর হিসেবে ইয়ে করে, তাকে বরখাস্ত হিসেবে না, তাকে চাকরিচ্যুত হিসেবে না, তাকে আসামি হিসেবে বলছে। আসামি, একটা মামলার আসামি, কোন মামলার আসামি সেটা কিন্তু পুলিশ বলে নাই। যেহেতু মামলার আসামি হয়ে থাকে, পুলিশ তো তাকে কাস্টডিতে নেওয়ার কথা
তাকে তার বিরুদ্ধে মামলাটা পুনরুজ্জীবিত করার কথা, তাকে তার জিজ্ঞাসাবাদ করার কথা, কোনো কিছু কিন্তু পুলিশ করে না। পুলিশ সরাসরি আর্মির হাতে তুলে দিল। কারণ কি? মানে দেখালেন অবসরপ্রাপ্ত মেজর, তার বিরুদ্ধে অভিযোগ আছে। আরে তার বিরুদ্ধে অভিযোগটা কি? তার বিরুদ্ধে অভিযোগ হলো, যদি অভিযোগ থেকে থাকে, সেটা আছে রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের অভিযোগ। তাকে পুলিশ কেন আর্মির হাতে দিল? কি কারণে? কেউ কি কিছু লুকাতে চাচ্ছে? কেউ কি লুকাতে চাচ্ছে কিছু? কোনো ঘটনাবলী লুকাতে চাচ্ছে? ইতিহাসের কোনো কিছু যেটা উন্মোচিত হয়ে যাবে এই ভয়ে তাকে ওখানে রেখে যায়। যে ইতিহাসের ঘটনা উন্মোচিত হয়ে যাবে বলেই 13 জন সেনা কর্মকর্তাকে, সিনিয়র সেনা কর্মকর্তাকে মানে ফাঁসিতে দণ্ড দেওয়া হয়েছিল। বলা হচ্ছিল যে এরশাদ সবকিছু করেছিল। এবং আপনি চিটাগংয়ের তখনকার ডিসি, তিনিও জিয়াউদ্দিন চৌধুরী নামের একজন ব্যক্তি, তিনি চিটাগংয়ে তখন ডিসি ছিলেন। তার কথাগুলি যদি আসে, ডিসি জিয়াউদ্দিন চৌধুরীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সাক্ষাৎকার ছাপা হয়েছে। সেই সাক্ষাৎকারগুলি যদি পর্যালোচনা করেন, তার মধ্যে চেষ্টা হলো জিয়াউদ্দিন চৌধুরী রাতের বেলা গোলাগুলির আওয়াজ শোনেন এবং তিনি সার্কিট হাউস যান সকালবেলা, যায় দেখেন যে লন্ডভন্ড অবস্থা, মানে কোনো কিছু নাই, একটা কাপড় উল্টায় দেখেন যে রাষ্ট্রপতির লাশ। তিনি এটা দেখলেন। তিনি রাষ্ট্রপতির সাথে, তখনকার রাষ্ট্রপতির সাথে তার সুসম্পর্কের কথা, তার সাথে পরিচয়ের কথা, কিভাবে মন্ত্রী তখন 1971 এর পরে মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কামরুজ্জামান সাহেবের উনি কি অ্যাসিস্ট্যান্ট ছিলেন, সেখানে জিয়াউর রহমান যেতেন, কারণ কামরুজ্জামান সাহেবের সাথে জিয়াউর রহমানের খুব অন্তরঙ্গ সম্পর্ক ছিল। কামরুজ্জামান যখন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, তখন কামরুজ্জামান তখন কি মন্ত্রী ছিলাম জানি, কিন্তু বাংলাদেশ প্রথম সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। সেই স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় জিয়াউর রহমান সেক্টর কমান্ডার, সেই সময় তাদের মধ্যে সম্পর্ক হয় এবং জিয়াউর রহমান প্রায়ই মন্ত্রণালয়ে আসতেন এবং কামরুজ্জামান সাহেবের সাথে তার সুসম্পর্কের কারণে এই জিয়াউদ্দিনের সাথে তার সম্পর্ক হয়। এবং জিয়াউদ্দিনকে জিয়াউর রহমান পছন্দ করতেন বলে যখন জিয়াউর রহমান পার্টি গঠন করার চেষ্টা করেন বা পার্টি গঠন করার উদ্যোগ নেন, তখন কিন্তু এই জিয়াউদ্দিন ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক। তিনি তখন, জিয়াউর রহমান তখন নোয়াখালী জেলা প্রশাসককে বলেছিলেন যে তুমি ওই যে যারা আওয়ামী লীগের লোকজন আছে সেদেরকে অর্গানাইজ করে, আমি তাদের সাথে কথা বলতে চাই। তখন দেখেন তিনি রিকল এটা করতে পারছেন। তখন জিয়াউর রহমান যখন এটা বলেন, তখন এই জেলা প্রশাসক, যেহেতু তার সুহৃদতা ছিল, সখ্যতা ছিল, এই জেলা প্রশাসক জিয়াউদ্দিন চৌধুরী, তিনি জিয়াউর রহমানকে বলেছিলেন আমার কথায় কি তারা আসবে, আর বঙ্গবন্ধুর লোকেরা কি এরা আসবে? তখন জিয়াউর রহমান তাকে বলছেন, সেটা তার মনে আছে, যে বলছেন যে তাদের সাথে আমার কোনো বিরোধ নাই, তাদের সাথে আমার কোনো বিরোধ নাই। এবং বঙ্গবন্ধু এবং ওইখানে উল্লেখ করেছেন, তার সাক্ষাৎকারের মধ্যে আমার যতটুকু মনে আছে, এটা খুব 2024 সালের বা 25 সালের সাক্ষাৎকার হবে বা 23 সালের সাক্ষাৎকার হবে, সে সময় কিছু কিছু জিনিস আমার মনে আছে। সেটা হলো যেগুলো নোটের জিনিস, যে জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো জিয়াউর রহমান এখানে বলছেন যে খন্দকার মোশতাক, কেন আমি কট্টা করতেছি, কারণ ঘনিষ্ঠতার কথা বলছি, সেই তার ইয়ের কথা বলি, এমনই ঘনিষ্ঠতা ছিল। তিনি বলছেন যে খন্দকার মোশতাক বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে নামিয়ে দিয়েছিল, আমি যা বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবনে উঠিয়ে দিয়ে এসেছি। এই বাক্যপন্ত, এত ঘনিষ্ঠতা ছিল জিয়াউদ্দিন চৌধুরীর সাথে। তো জিয়াউদ্দিন চৌধুরী বলছেন, যেদিন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সেদিন তখন চিটাগংয়ে জেলা প্রশাসক থাকার বা গোলাগুলির কারণে সকালবেলা গেছেন, যায় জিয়াউর রহমানের লাশ দেখতে পান। তারপরে ঘটনাবলী হলো তিনি যেগুলো বলছেন, তার কথা হলো তিনি বিভিন্ন বৈঠকে বিভিন্নভাবে মঞ্জুর সাহেবের সাথে কথা, মেজর মঞ্জুরের সাথে কথা বলছেন। মেজর মঞ্জুরকে তার মনে হয় না এই খুনি, তাকে মনে হয় না যে মেজর মঞ্জুর, হয়তো উনি বিপ্লবী পরিষদ গঠন করেছেন, কিন্তু তিনি হত্যাকারী না, বা জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত ছিলেন না, অন্য কেউ জড়িত ছিল। কিন্তু দেখেন ইতিহাস এমন জিনিস, সেই সময় এই জিয়াউদ্দিন চৌধুরী বলছেন, তিনি রিকল করেছেন, তিনি যেটা সাক্ষী দিয়েছেন, তিনি বলছেন আমাকে বিচার বিভাগীয় তদন্ত করা হয়েছিল, তদন্ত কমিটি করা হয়েছিল, সেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি আমাকে ডেকেছিল, আমি আমার সমস্ত কিছু যা জানা সব তথ্য আমি ওখানে দিয়েছি। কিন্তু দুঃখজনকভাবে হলো ওই অফিসারদের বিচার কিন্তু বিচার বিভাগীয় তদন্তের থেকে হয় নাই। ওই অফিসারদেরকে যাদের হত্যা করা হয়েছে, মানে বিচারের নামে হত্যা করা হলো, যে 13 জনকে, তাদের কিন্তু সামরিক আইনে বিচার করা হলো। তাহলে বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্টটা কোথায়? আজ পর্যন্ত এই 45 বছর ধরে বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্টটা কিন্তু অপ্রকাশিত। সো তারেক রহমান কি পারবেন এখান থেকে বের করে নিয়ে আসতে? বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্টটাকে উনি বাইর করতে পারবেন, জনসম্মুখে প্রকাশ করতে পারবেন আসলে ঘটনাটা কি হয়েছিল? বিগ চ্যালেঞ্জ। আর ওয়াকারের জন্য চ্যালেঞ্জটা হলো কি জানেন? ওয়াকারের জন্য চ্যালেঞ্জ হলো যে সত্য কথাটা বলার মতো সাহস তার আজকে হবে কিনা। যে মুজাফফরকে নিল তারা, এখন মুজাফফরের মাধ্যমে তারা যদি সত্যি কথাটা, যে 1981 সালের 31 মে কি ঘটেছিল, ওয়াকার কি পারবেন এটা উদ্ধার করতে? এটা ওয়াকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ, তারেক রহমানের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তার বাবা হত্যাকারীদেরকে, আসল হত্যাকারীদেরকে তিনি বের করে আনতে পারেন কিনা। দিস ইজ রিয়েলি বিগ মোমেন্ট ফর বাংলাদেশ। হয়তো এটা বাংলাদেশের রাজনীতিতে কোনো সেই প্রভাব পড়বে কিনা জানি না, কারণ এরশাদ তো মারা গেছে, কিন্তু ইটস এ বিগ মোমেন্ট, যে ইতিহাস উন্মোচিত করা,
ইতিহাস উন্মোচিত করা যে আসল আসামি কারা ছিল, আসল আসামি, আসল এই জিয়াউর রহমানকে হত্যাকারী কারা ছিল, সিভিলিয়ান কারা ছিল। কারণ সেই সময় তো আপনার অনেক রিপোর্ট, অনেক জায়গা থেকে অনেক খবর আছে যে তার পাশের রুমে বদরুদ্দোজা চৌধুরী ছিলেন, আরেক পাশে মহিলা নেত্রী আরেকজন কি নাম যেন উনি ছিলেন, সবাই বেঁচে আসছে, শুধুমাত্র জিয়াউর রহমান কিল হয়েছে। সেখানে নাকি রকেট লঞ্চার মারা হলো, যে রকেট লঞ্চার নাকি জিয়াউর রহমানের রুমের মধ্যে হয়েছে, বা অন্য কেউ কিন্তু মারা গেল না। সেনা অফিসার যারা জিয়াউর রহমানের সাথে ছিলেন, সেনা কর্মকর্তা, ওরা মারা গেছে কয়েকজন, কিন্তু আর পুলিশ একজন দুজন মারা গেছে, বা পলিটিক্যাল লিডারশিপ যারা সার্কিট হাউসে ছিল তাদের কিছু হয়নি। সো এটা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ ফর তারেক রহমান, যে যেই পলিটিক্যাল লিডারশিপ এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে সন্দেহ হয় তাদেরকে বিচারের মুখোমুখি করা, তাদেরকে, বা হয়তো মরে গেলে তার বিচার মুখোমুখি করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট বিচার বিভাগের তদন্ত রিপোর্টটা অ্যাটলিস্ট প্রকাশ করা যে ঘটনা কি ঘটেছিল, কেন এটা ৪৫ বছর ধরে এই কিনা যে বরফের তলায় আটকায় হয়, কেন ফ্রিজে রেখে দেওয়া হলো, সেটা কি তারেক রহমান পারবেন? আর ওয়াকারুজ্জামান কি পারবেন যে তার উপর অর্পিত দায়িত্ব সত্যি ইতিহাস প্রকাশ করা, নাকি দেখা যাবে যে একজন মোজাফফর আহমদ হার্ট অ্যাটাক করে মারা গেছে? বলা যায় না। বাংলাদেশে তো হার্ট অ্যাটাক একটা সাধারণ জিনিস। এখন হামে মারা যাচ্ছে, তাকেও হার্ট অ্যাটাক করে মারা গেছে বলে সার্টিফিকেট দিচ্ছে। বাংলাদেশে এই ঘটনাগুলো কিন্তু এখন ঘটছে। হামে মারা গেছে, লিখে দিচ্ছে হার্ট অ্যাটাকে মারা গেছে। তো মুজাফফরের জীবন কিন্তু এখন মানে যাই হোক, তার বয়স হয়ে গেছে, সে হয়তো এমনিও মারা যেতে পারে, কিন্তু মানে আমি কতগুলো দিক আপনাদের সামনে তুললাম যে এই মুজাফফর যদি তার মুখ থেকে সত্যি কথা বের, যে কথাগুলি বলতে চায় যদি সেগুলো বের হয়, যেগুলো অ্যান্থনি ম্যাসকারানোসও বের করতে পারে নাই বা মনিরুল হোসেন চৌধুরী প্রকাশ করেন নাই, সেই অপ্রকাশিত তথ্যগুলো যদি বের হয়, এবং সেই তথ্যগুলোর সাথে যদি আমাদের বিচার বিভাগ তদন্ত কমিটির যে তদন্ত কমিটি করা হয়েছিল, প্রহসনের যে সামরিক আইনের বিচার যেটা হচ্ছে সেটা বাদ দিয়ে যে বিচার বিভাগ তদন্ত কমিটি করা হয়েছিল, সেই তদন্ত কমিটির রিপোর্টটা যদি প্রকাশ করা হয়, সেটা এবং মনিরুল হোসেন চৌধুরীর বক্তব্য যদি মিলানো যায়, তাহলে আমরা ইতিহাসের সত্য জিনিস আমরা বেরোতে পারি। কারণ একজন অ্যাটলিস্ট জীবিত পাওয়া গেছে। উনি খুন করছেন কিনা বা খুনি চক্রের সাথে উনি ছিলেন কি ছিলেন না সেটা আমরা জানি না, কিন্তু একজন অ্যাটলিস্ট পাওয়া গেছে, যে যার মাধ্যমে আর্মি পারে, আর্মির গায়ের মধ্যে যে কলুষ মানে লেগে আছে, যে রক্ত লেগে আছে আর্মির গায়ের মধ্যে, যে দুজন প্রেসিডেন্ট হত্যাকারী হিসেবে এই আর্মির গায়ের মধ্যে যে কি বলে ছোপ লেগে আছে, সেটা আর্মি অ্যাটলিস্ট জিয়াউর রহমানটা থেকে আর্মি মুক্তি পায় কিনা, যে তারা তাদের একজন সেনাপতিকে, প্রধান সেনাপতি, এবং জিয়াউর রহমান হত্যাকাণ্ডটা কিন্তু একটু ডিফারেন্ট, তিনি কিন্তু এই কমিউনিটির লোক, আর্মি কমিউনিটির লোক, তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, ডেপুটি প্রধান ছিলেন, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, তিনি সেনাবাহিনীর সাথে এত সম্পর্কের সাথে, এবং সেই হিসাবে তিনি রাষ্ট্রপতিও ছিলেন। সো জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের এই তথ্যগুলি যদি সঠিক তথ্যগুলো বের করে আনতে হয়, মুজাফফরের মানে আমি বলবো যে মুজাফফরের নিরাপত্তা সবচেয়ে জরুরি। এটা আর্মি দেবে কিনা, নাকি তাকেও আবার এরকম হাফিস করে দেবে এই হৃৎপিণ্ডে ক্রিয়া বন্ধ হয়ে গেছে বলে, মারা গেছে বলে। গড হেল্প আস, আমরা আশা করি সত্যের মুখোমুখি আমরা হতে পারবো, আমরা জাতি হিসেবে আমরা দেখতে পারবো আসল খুনি কারা, এটা আমরা জানবো। তারেক রহমান সেই সাহসটা দেখাবেন, এবং ওয়াকার সেই সাহসটা দেখান যদি পারেন। ওয়াকার আপনার পেছনেও কিন্তু একই রকম ছোপ লেগে আছে একটা সরকার পতনের জন্য। বলা যায় না কিভাবে শেখ হাসিনা বেঁচে গেছেন, নাহলে আপনার হাতেও কিন্তু সেই ছোপ থাকার কথা। সো আপনি সেনাপ্রধান থাকা অবস্থায় কিন্তু এই মুজাফফরকে ধরা হয়েছে, সেটা ভারত উপলক্ষণ হিসেবে দিয়ে থাকুক, আর আমাদের পুলিশের করিতকর্মা কাজের জন্য হোক, যে কাজের জন্য হোক, যেই ধরিয়ে দিয়ে থাকে, এইটাকে কাজে লাগান এবং ইতিহাসের সত্য প্রকাশ করেন। যারা নিরাপরাধ হিসেবে যাদের বিচার করে যাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে তার মর্যাদা ফেরত দেন। দিস ইজ ইউর টাইম টু বি এ পার্সন ইন হিস্ট্রি, যে সত্যি কথাটা উন্মোচন করার জন্য। আপনি অনেক অপরাধ করে ফেলছেন, একটা সরকারকে উৎখাত করার মধ্যে দিয়ে আপনি অলরেডি আপনি সংবিধান লঙ্ঘন করেছেন, কিন্তু অ্যাটলিস্ট একটা ভালো কাজ করে যান, যে ভালো কাজটা অ্যাটলিস্ট একটু আপনার এই যে অপরাধটা আপনি করছেন, সেখানে অপরাধটা সামান্য হলেও মানুষ হালকা চোখে দেখেন, নাহলে কিন্তু সারা জীবন আপনি কিন্তু ভিলেন হয়ে থাকবেন। মুজাফফরের যদি কিছু হয় তাহলে ভিলেন হয়ে থাকবেন। তারেক রহমান উচিত এই মুজাফফরের মানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তা করা উচিত, এবং তার কাছ থেকে সত্য তথ্য বের করে নেওয়া, এবং ওই বিচার বিভাগের তদন্ত রিপোর্টটাকে উন্মোচন করা, প্রয়োজনে আরেকটা বিচার বিভাগের তদন্ত কমিটি করে ওই আগের বিচার বিভাগ তদন্ত কমিটির রিপোর্ট এবং মুজাফফরের সাক্ষ্য মিলিয়ে একটা ইয়েতে আসা, কনক্লুশনে আসা, এবং সেই অনুসারে প্রয়োজনে ৪৫ বছর হয়ে গেছে কি হবে, বিচার আরেক দফা জিয়া হত্যার বিচার হওয়া উচিত, একই সঙ্গে মঞ্জুর হত্যার বিচার হওয়া উচিত, একই সঙ্গে ১৮ জন সেনা কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের পুনরায় বিবেচনা করা উচিত, যে এদের প্রতি কি অন্যায় করা হয়েছে নাকি জাস্টিস করা হয়েছে। জাস্টিস শুড প্রিভেইল। একটা জাতির জাস্টিস প্রয়োজন, জাস্টিস ছাড়া, সত্য উন্মোচন ছাড়া জাতি সামনের দিকে যেতে পারে না। আপনি সত্য স্বীকার করতে হবে। সেনাবাহিনীর এখন সময় আসছে স্বীকার করা যে আমরা দুজন রাষ্ট্রপতিকে হত্যার সাথে আমরা জড়িত, আমরা এর জন্য ক্ষমা চাই।
এই কারণে সেনাবাহিনীর এই অংশগুলো এই কাজগুলি করেছে। সেনাবাহিনী বলা উচিত নিজেদের পুরো সেনাবাহিনীর ঘাড়ের মধ্যে যে হত্যাকাণ্ডের দায় বসে আছে, সেই দায় থেকে সেনাবাহিনীর এটা একটা দুর্দান্ত সুযোগ যে আমরা আমাদের কোন অংশটা কারা, এই অংশটা কারা, শুধু পুরো সেনাবাহিনী না, এই কারা এটা করেছে সেটা সুনির্দিষ্ট করে প্রত্যেকের অপরাধীদেরকে চিহ্নিত করা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যেমন, জিয়া হত্যাকাণ্ডের যেমন, মঞ্জুর হত্যাকাণ্ডের যেমন 13 সেনা কর্মকর্তাকে যারা মৃত্যুদণ্ড দিয়েছে, যে মৃত্যুদণ্ড দেওয়া আছে, কি দেখিয়ে মৃত্যুদণ্ড, সে সত্য উন্মোচন করা। এবং সত্য উন্মোচনের মধ্যে আপনি ওয়াকার সাহেব, আপনি হয়তো আপনার যে পাপ করেছেন রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে যে পাপটা করছেন, সংবিধান যে লঙ্ঘন করছেন, সেটা থেকে কিছুটা হলেও আপনার দায় মুক্তি ঘটতে পারে। আর তারেক রহমান, এটা আপনার জন্য ইতিহাসের দায়। আপনার বাবা হত্যাকারী, আপনার মা করে যেতে পারে নাই। মা কিসের কারণে আটকে ছিলেন জানি না, তবে কোথাও না কোথাও তো আটকা ছিলেন, পারেন নাই। এখন আপনারও প্রমাণ করতে হবে আপনিও কারো কাছে দায়বদ্ধ না। আপনি সত্যিটা উন্মোচন করার চেষ্টা চালাতে পারেন তারেক রহমান, এবং আপনিও কিন্তু অনেক দায় থেকে মুক্তি পেতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বললাম। এটা যাই হোক, নিশ্চয়ই সবার যদি ভালো লেগে থাকে তাহলে একটু আপনারা শেয়ার করে দেবেন। এই তথ্যগুলো অ্যাটলিস্ট আমার মনে হয় জানা উচিত, পক্ষ বিপক্ষ সবারই জানা উচিত। তো আর হলো মানে এটা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বলবেন, এবং কারো কাছে যদি রেফার করতে পারেন তাহলে করবেন এবং শেয়ার করবেন। অনেক অনুরোধ রইল। আর হলো আসেন আপনারা কে কি বলেছেন একটু যদি শেয়ার করে। আর আরেকটা জিনিস, সেটা হলো ইউটিউবে যখন আপনারা পরবর্তী দেখবেন, একটু প্লিজ কমেন্ট করেন যে আপনাদের কোন কোন তথ্যগুলো, আপনি যদি কিছু তথ্য অ্যাড করেন, ইট উইল বি নাইস। আই টেল ইউ, যখন এই এপিসোডটা কেউ দেখবে এবং নিচে যখন আরো বাড়তি তথ্য পাবে, আমি শিওর যে আপনারা অনেকেই দেখবেন, বা যেই দেখবেন অনেকেই এরকম আছেন আমার চাইতে আরো অনেক বিজ্ঞ, অনেক বেশি তথ্য জানেন। এমনকি ওই ঘটনাবলীর সময় আপনারা প্রত্যেক মানে খবর রাখতেন, এরকম যারা যদি কোনো তথ্য থাকে আপনি এই ভিডিওর নিচে কমেন্টে এই তথ্যগুলো দিয়ে এটাকে একটু সমৃদ্ধ করে মানুষের জানার ইয়েটাকে, পরিধিটাকে একটু মানে পরিসরটাকে একটু বড় করবেন। স্যাম মজুমদার, থ্যাংক ইউ সো মাচ। নুরুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। কেমিস্ট্রি কে সবাইকে শুভেচ্ছা। নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কোর্ট মার্শাল কিভাবে হয় সেটা জানি না। অবসরপ্রাপ্ত শব্দটাই ইটসেলফ, এটা মনে হয় যে অবসরপ্রাপ্ত শব্দটার মধ্যেই কোনো ঝামেলা আছে। কারণ তাকে সে যদি আসামি হবে, সে যদি খুনি হবে, সে কি করে, সে তো নিশ্চয়ই চাকরিচ্যুত হওয়ার কথা। তাহলে কি আসলে কি সে অবসরপ্রাপ্ত ছিল? যদি অবসরপ্রাপ্ত হলে কিসের বিনিময়ে তিনি অবসরপ্রাপ্ত এর সুবিধা ভোগ করলেন? ওকে। তাহেরা ইসলাম, এই খুনিদের বিচার না চেয়ে বিলাসবহুল রাজপ্রাসাদ রাজকীয় সুযোগ সুবিধা গ্রহণ করেছে। হাসাব, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। ধানমন্ডি 32, সত্যি কি মেজর বাবু জেকে হত্যা করেছিল? না, জেকে হত্যা করেছিল এরকম কোন, ওই টিমের মধ্যে, মানে ওই সময় ইয়াতে ছিলেন, সার্কিট হাউসে ছিলেন এবং জিয়া রহমানের পাশে দাঁড়িয়েছিলেন। জিয়া রহমানের সাথে উনি কথা বলছেন, তাকে নির্ভয় করেছিলেন যে ভয় না পাওয়ার জন্য। মঈন আহমেদ মুসলিম, বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকারী অ্যান্থনি ম্যাসকারের লিগ্যাসি অফ ব্লাডের তথ্যাংশ এখন দেখছি সে জিয়া হত্যা হয়েছে। না, এই মুসলিম সেই মুসলিম কিনা আমি শিওর না। বঙ্গবন্ধু যে মুসলিম, সেই মুসলিম খুব সম্ভবত কি রিটায়ারমেন্টে গিয়েছিল বা, কিন্তু এই মুসলিম সেই মুসলিম কিনা আমি জানি না, আমি এক্স্যাক্টলি শিওর না, বাট নাম এক। তারপরে হলো অনেক কমেন্ট, তারপরে অনেক কমেন্ট আছে। মঈন আহমেদ, মুসলিম ইজ দ্য মার্ডার অফ বঙ্গবন্ধু অ্যান্ড হিজ ফ্যামিলি। ওকে, হ্যাঁ। তারপরে ধানমন্ডি 32, খালেদ, কেন জানি কি হয় আমি জানি না। পুট দিস ইউজার ইন টাইম আউট রিপোর্ট পিন মেসেজ গো টু চ্যানেল, আমি জানি না চ্যানেল অ্যাক্টিভিটি কি। ও মাই গড, সব চলে গেল নাকি? অগ্নি পরীক্ষা। আচ্ছা, আমি সরি, আমি এত বুদ্ধিমান না। ওকে, সালমা রফিক, থ্যাংক ইউ সো মাচ। তাহিদ তুহিন, তথাকথিত গুম খুন অভিযোগে আর্মি অফিসারদের আইসিডি ট্রাইব্যুনালে বিচার, আর সাবেক রাষ্ট্রপতি খুনের অভিযোগে বিচার বা সামরিক আদালতে, রহস্য কোথায়? এইটাই তো এখন সময়ের ব্যাপার। নুরুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। 7840, বাংলাদেশের রাজনীতি কুৎসিত করেছে জিয়া আর তার ছেলে 21 আগস্টের মাস্টার মাইন্ড। এই ধারাবাহিকতা আজকের এই সর্বনাশ দেশের। তারিখ টিয়াকে অবশ্যই 21 আগস্টের জন্য জবাবদিহি করতে হবে। কেএমএসডিকে কোনো সত্য বলার মতো এদের কারো নেই। বেলা মেন্টেল, মুজাফর উপর রোকন হিসেবে দিয়ে ভারতের কি লাভ ভাই? জানি না, জাস্ট কথা উঠেছে সেই জন্য বললাম, আমি জানি না। ভারত আন্ডারহ্যান্ড ডিলিং এর যেতে পারে, বলা তো যায় না কে রাষ্ট্র কিভাবে কাজ করে, রাষ্ট্রের ডিপ স্টেট কিভাবে কাজ করে, রাষ্ট্রের পার্মানেন্ট স্টেট কিভাবে কাজ করে, আমরা অনেক কিছুই জানি না। বেলা প্লিজ, নিশ্চয়ই আমি তথ্য যদি আরো জানতে পারি আমি জানাবো। ওকে, মোহাম্মদ ফরিদুল, উপদেষ্টা রেজওয়ানা হাসানের বাবাও সাথে ছিল। ওকে, রেজওয়ানা হাসানের বাবাও সাথে, আহসানের, ইয়েস, মহিবুল হাসান।
ওকে, মঈন আহমেদ তারেক জিয়া কখনোই তার বাপ হত্যা বিচার করবে না, প্রকৃত সত্য প্রকাশ করবে না, যেমনটা করেনি তার মা। কারণ এই বিচার করার বুকের পাঠা ও সাহস তারিখের নেই। কারণ এই বিচার করলে বিএনপির নামক দল খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। জামাল উদ্দিন, দেখেন এবার শেখ হাসিনাকে জড়াই কিনা। কাজী শাহাদাত সারিয়া, ছেড়ে দে মাকে দে বাঁচি অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী কিভাবে পতিত হলো। তারপরে নুরুল ইসলাম, রাষ্ট্রপতি জিয়া রহমান সাবেক হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হওয়ার জন্য প্রকৃত খুনিদের নাম বাইরে রাখা উচিত। বাংলার টাইগার মুজাফফরকে দিয়ে বলানোর চেষ্টা চলবে সে রয়ের হয়ে যাকে হত্যা করেছে, আরো একটা ধোঁকা প্রতারণা বলার চেষ্টা চলবে, এই জন্যই তাকে এত বছর পর ধরা হয়েছে।